রেকর্ডিং অন করে দিলাম। তো আমাদের এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিজিক্সের এই 2025 এর কোশ্চেন, কিন্তু অক্টোবর 2024 লেখা, কারণ এটা আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 24 অক্টোবরের 24 অক্টোবরে, কিন্তু কোনো কারণ তো আমরা সবাই জানি না, এই যে দেশের পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে পিছাইছে আর কি। তো তারপরেও আমাদের এটা 25 সালের প্রশ্ন ধরবো আমরা। 25 সালের প্রশ্ন মানে সবচেয়ে রিসেন্ট প্রশ্ন এটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা সবচেয়ে রিসেন্ট কোশ্চেন। তো রিসেন্ট কোশ্চেনে কত কি কমন আসলো সেটা আমরা এখন একটু দেখবো এক এক করে। তো স্যার এটা যদি অক্টোবরের প্রশ্ন হয়, স্যার আমি তো গত আগস্টে ভর্তি হয়েছি। তাহলে আমি কি পরের টাইমে পরীক্ষা দিতে পারবো না আমাকে আরেক বছর ওয়েট করতে হবে? এই পরের টাইমে পরীক্ষা দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না না, তো আপনার ফেব্রুয়ারি টার্মে, না ফেব্রুয়ারি টার্মে পরীক্ষা দিতে পারবেন না, হ্যাঁ আরেক টার্ম অপেক্ষা করতে হবে। ও মা, তাহলে তো এটা তো অন্যায় হয়ে গেল, কারণ অনেক দেরি হয়ে যাবে তো তাহলে। আপনি হচ্ছে ওই যে 2 থেকে 3 মাস পিছায় গেছেন আর কি, এই আন্দোলনের কারণে। এখন একটু খেয়াল করি আমাদের অক্টোবর 2024-এর প্রশ্ন। অক্টোবর 2024-এর প্রশ্ন, এই যে 17/3/2025-এ পরীক্ষাটা হয়েছে বুয়েটে এবং অন্যান্য যে ক্যাম্পাসগুলোতে পরীক্ষা হয়। তো এখানে অ্যাজ ইউজুয়াল বলছে কি 7 সেট কোশ্চেন থাকবে, তার মধ্যে 5 সেট কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো আমরা আমাদের বইটা তো আপনাদের কাছে সবার কাছে আছে তাই না? মোটামুটি এখন যারা অ্যাডমিটেড স্টুডেন্ট প্রায় সবার কাছেই থাকার কথা। তো বইয়ের মধ্যে এক এক করে দেখবো যে আমাদের বই থেকে কত পার্সেন্ট কি কমন আসলো বা কতটুকু কমন আসলো, এটা জানা দরকার না? অনেকেরই আগ্রহ আছে এটা নিয়ে নাকি? স্যার, তো আমরা আমাদের বইটার পিডিএফটা একেবারে ফার্স্টে চলে যাই। বইয়ের পিডিএফ এ ফার্স্টে যাই আমরা এখন দেখব। যদি আমি এখনো আমার বইয়ের পেজ বাই পেজ মিলাই দেখিনি, আমি কোশ্চেনটা দেখে বুঝছি যে আমার বই থেকে ম্যাক্সিমাম কমন আসছে। ম্যাক্সিমাম বলতে আহ, আপনি এখানে 100 মার্কের উপরে আমার বই থেকে অ্যান্সার করতে, কথা কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। 100 মার্কের উপরে আপনি আমাদের এই বইটা থেকে অ্যান্সার করতে পারবেন। তাহলে কি যথেষ্ট কিনা সেটা? অবশ্যই স্যার, মানে এ প্লাস পাওয়া যাবে। 100 মার্কের উপরে যদি পরীক্ষায় অ্যান্সার, আপনার তো 100 মার্কের উপরে পরীক্ষায় অ্যান্সার করতে হবে না। তো 100 মার্কের উপরে যদি কমন থাকে তাহলে এর থেকে আর বেশি কিভাবে পাবেন আর কি। আচ্ছা, এখন এক এক করে আমরা কোশ্চেন দেখব, কোশ্চেনের সাথে আমরা কোশ্চেনটাতে যাব। দেখেন, প্রথম আপনারা বলবেন যারা ক্লাস করছেন অলরেডি, তারা বলবেন যে আসলে এই কোশ্চেনটা কত নাম্বার কোশ্চেন, এটা আপনাদের বলার দায়িত্ব এখন। অন্তত পক্ষে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর অংশটা। 1 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে? স্টেট দ্য ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি ইন থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জিকে বিবৃত করতে বলছে। এটা কি আমাদের বইতে আছে? 9 নং কোশ্চেন। 9 নং কোশ্চেন। তাহলে আমাদের কোশ্চেন 9-এ চলে যান সবাই। দেখেন আমাদের 13 বইয়ের নম্বর পৃষ্ঠা স্যার। কত নম্বর পৃষ্ঠায়? 13। 13 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর কোশ্চেন, তাই তো? তো আমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় আমাদের এই প্রশ্নটা আছে। তো এটা আমি পড়ানোর সময় বলে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নের সাথে যেটা আসে সেটাই আসছে, এবারও আসছে সেটাই। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, এই যে এটা দেখেন, এই যে আমি পড়াইছি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি, মনে আছে এটা? আমি কত মার্কের কথা বলছিলাম, এই কোশ্চেনটা আসার সময় কত মার্কে আসে দেখেন তো, এই যে সাইডে লিখছিলাম কিনা, 4 মার্ক। আসছে কত মার্কের জন্য? আসছে কত মার্কের জন্য দেখছেন? জি স্যার, 4। জি স্যার। কত মার্কের জন্য আসছে? 4 মার্ক। 4 মার্কের জন্য আসছে। আচ্ছা, এইটার পাশে কয়টা স্টার দিছিলাম দেখেন। 3টা স্টার ছিল স্যার। তাহলে এটা কি গুরুত্বপূর্ণ বলছিলাম না যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন? তাহলে জি প্রথমটা স্যার। গেল। এই যে প্রথম কোশ্চেনটা আমাদের কমনের মধ্যে আসছে, তো আমরা স্টার মার্ক করছিলাম এটা। এটা গুরুত্বপূর্ণ আসলে কোশ্চেন। এর সাথে কি দিছে দেখেন, এর সাথে ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জির সাথে বলছে
ইউজিং প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ইকুইপার্টিশন অফ এনার্জি ব্যবহার করে এবং ডিগ্রি অফ ফ্রিডমের কনসেপ্ট ব্যবহার করে ক্যালকুলেট থিওরিটিক্যালি দ্য রেশিও অফ স্পেসিফিক হিট। রেশিও অফ স্পেসিফিক হিট মানে কি বলেন তো? হ্যালো, গামা সিভি বাই গামা সিভি। সিপি বাই সিভি। গামার মান বের করতে বলছে কোন গ্যাসের জন্য? হ্যালো, মোনোঅ্যাটমিক ও মোনো ডায়াটমিক। অ্যাটমিক অ্যান্ড ডায়াটমিক গ্যাস। কত মার্ক দিছে? আমরা তিনটা শিখছিলাম, মোনো অ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক। এখানে দিছে কয়টা? দুইটা। দুইটা। তাহলে একটা কম দিছে। আমি এটা বলছিলাম তিনটা দিলেও 12 মার্ক দিবে, এখানে দুইটা দিয়ে স্যাররা তাহলে এই জায়গায় আরো কি আপনাদের প্রতি সহায় হয়েছে আর কি, এটা একটা কমাই দিছে আপনাদের জন্য। দেখেন এটা এটা তাহলে আমাদের আমাদের বইয়ের কত কত নাম্বার কোশ্চেন এটা? 11 নাম্বার। 11 নম্বর। 11 নাম্বার কোশ্চেন। এক মিনিট, ওটা বড় 14 পৃষ্ঠাতে। বড় পিডিএফ এই জন্য ওপেন হইতে সময় নিচ্ছে। আচ্ছা, তো এইটা এটা কত নাম্বার পৃষ্ঠা বললেন? এই যে 14 নম্বর পৃষ্ঠা স্যার। হ্যাঁ, এই যে মোনো অ্যাটমিক আর ডায়াটমিক। তাহলে এটা আমাদের কত নাম্বার কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার কত? ও কোশ্চেন 11। এইটাতেও আমি কি করছিলাম? স্টার মার্ক করছিলাম। ছিল। আচ্ছা, এইখানে দেখেন এইটা কি অক্টোবর 24-এও আসছে তাইলে, তাই না? এখানে আরো একটা অ্যাড হইলো এইটার সাথে। তো এরপরে আসেন, এর পরের কোশ্চেনটাই যাই আমরা। এর পরের কোশ্চেনটা বলতেছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ হাইড্রোজেন পার 1 গ্রাম মলিকিউল অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঙ্কটা হুবহু আমাদের বইতে আছে। আপনারা নাম্বারটা বলেন কত নাম্বারে আছে দেখেন। আর এখানে সম্ভবত আমাদের বইয়েরটাই আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটাই দিছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পারা যাবে কিনা? একই অঙ্ক কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, 5 নাম্বার ম্যাথ। হুম, 36 পারা যাবে স্যার, 36 পেজ, 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথ। তাহলে প্রথম সেট কমন আসছে কিনা? জি জি স্যার। স্যার, খুব কমন। হুবহু কমন। এখন যদি বলেন যে স্যার আপনার বইতে তো ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আপনার প্রশ্নে আসছে এইটুকু এইটুকু চেঞ্জ মানতে হবে, এটা এটা না মানলে উপায় নেই। আমি তো বলি যে হুবহু কমন আসবে, তাও যদি না আসে আপনার ডিজিটটা একটু ঘুরাই দিতে পারে, কিন্তু হুবহু কমন আসতেছে কিনা? প্রথম সেট ফুললি কমন আমরা বলতে পারি, ফুল কমন। জি স্যার। কত নাম্বার পেজ বললেন? পেজ 36। নাম্বার 36 স্যার। 36, 36। 36। পিডিএফ অনেক বড় হয় আনলে। আচ্ছা ঠিক আছে, নিচের দিকে আমার এমনিতেও যাওয়া লাগবে, আমরা যাই দেখি। 36 নাম্বার পেজে আমাদের এই প্রশ্নটা আছে না? তাহলে কত নাম্বার ম্যাথ আমাদের এটা? 5। 5 নাম্বার। এই যে তাহলে দেখেন তো এইখানে হাইড্রোজেন অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখেন আমার আমি এই যে এই জায়গায় বললাম না যে 50-র জায়গায় কি দিছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনাকে এটাকে কি কিসে কনভার্ট করে নিতে হবে? কেলভিনে। কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এই যে আমরা কেলভিনে কনভার্ট করে নিছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কিন্তু এনার্জি 0 হবে না। দেখেন কেলভিনে নিতে হয় কেন? যদি আপনি যদি স্যার এখানে দেখেন এই যে নতুন যে প্রশ্নটা করছে সেখানে স্যার একটু চালাকি করছে। চালাকিটা কোথায়? 0 ডিগ্রি দিছে, অনেকেই এই জায়গায় টেম্পারেচার এই যে 3/2 এনআরটি দিয়ে এখানে কি করবে? এখানে জিরো দিয়ে এনার্জি বলবে 0, কিন্তু কেলভিনে না নিলে যে এনার্জি 0 চলে আসে এটা বুঝতে হবে। তো আমরা কেলভিনে নিয়ে নিব। তাহলে প্রথম সেট আমাদের কমন আসছে। আচ্ছা, দ্বিতীয় সেটে আমরা এখন যাব। দ্বিতীয় সেটের কি অবস্থা আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় সেটে আমাদের বলতেছে ডিস্টিংগুইশ বিটুইন রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস ইন থার্মোডাইনামিক্স। করাইছি আমি? হ্যাঁ স্যার, 23 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 23 নাম্বার কোশ্চেন। তাহলে আমাদের থার্মোডাইনামিক্স এর দুইটা আসার কথা, হিট এন্ড থার্মোডাইনামিক্স থেকে 2 সেট আসছে এবার। জি স্যার। আচ্ছা, তাহলে 23 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার কত বললেন? 29 নম্বর পৃষ্ঠা। 29 নাম্বার পৃষ্ঠা। এইখানে এই যে চলে আসছে বোধহয়। হ্যাঁ, এইখানে আছে, এই যে না?
মাথা খারাপ হলো কেন? এই যে উপরে চলে যাচ্ছে না, এই যে এটা 23 নাম্বার কোশ্চেন। 23 নাম্বার কোশ্চেনে আমাদের এই সেম জিনিসটা আসছে, সেম কোশ্চেনটা আছে। তাহলে এটা এটা কত মার্কের জন্য দিছে? 4 মার্ক। 4 মার্কের জন্য দিছে। তাহলে ডিস্টিংগুইশ বিটুইন রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, তাহলে কমন আসছে কিনা এটাও? জি স্যার। ওকে, তাহলে এইখানে আরো 4 মার্ক কমন আসলো। এরপরে দেখেন, এর পরের কোশ্চেনটা আমরা এই গত দিনই হয়তো বা করছি। এই যে ডিফাইন দ্য এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন, হেন্স শো দ্যাট এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন using ideal gas is efficiency T1 minus T2 divided by T1, where T1 and T2 is the temperature of source and sink respectively. 12 মার্কের জন্য আসছে। আমি করানোর সময় বলছিলাম কার্নোট ইঞ্জিনের ব্যাখ্যা থেকে কার্নোট ইঞ্জিনের এই এফিসিয়েন্সিটা বেশি আসে, বলছিলাম এটা। জি স্যার। ওকে, স্যার এটা এখন কি 20 নাম্বার প্রশ্নের অ্যান্সার? এখন আসি আমরা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করি। আমাদের বইতে কোথায় আছে? 26 নাম্বার পৃষ্ঠা 20 নাম্বার প্রশ্ন স্যার। পিডিএফটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যে ঘোলা হয়ে যাচ্ছে না। 190 বা 200 পেজের পিডিএফ তো। তো কত নাম্বার পৃষ্ঠা বললেন? এই যে এই চলে যে আসছে স্যার, এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সির সংজ্ঞা কি আমরা দিছিলাম কিনা? এই যে এখানে দেখেন তো, এই যে ডিডিউস অ্যান এক্সপ্রেশন ফর এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন, এটা আসছে না 20 নাম্বার কোশ্চেন। জি স্যার। এখন এই যে দেখেন, আমি একটু বলি, মজার ব্যাপার হলো আমরা এফিসিয়েন্সিকে এই যে এই পর্যন্ত প্রমাণ করছিলাম, তাই না? এই পর্যন্ত প্রমাণ করছিলাম। তো তারা আরো কম পর্যন্ত প্রমাণ করতে বলছে, এই লাইন পর্যন্ত প্রমাণ করতে বলছে। কয় লাইনের প্রমাণ দেখেন তো? হ্যালো, 3 লাইনের প্রমাণ স্যার। কত মার্ক দিছে? 12 মার্ক। 12 মার্ক দিছে। তাহলে দেখেন তো, এর এর থেকে আকিবুল হাসান মায়ান আবার আপনি আবার প্রবেশ করতেছেন, মানে কি এটা কি আলাদা অ্যাকাউন্ট আপনার নাকি আরেকজনের এটা? ওকে, তাহলে এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন এটা 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 12 মার্কের দিছে, তাই তো? তো কমন পাইছি আমরা আরেকটা কোশ্চেন। জি স্যার। ওকে, তো আমরা আরো কমন পাইলাম কত? এখানে 12 আর 4 16 মার্ক কমন পেয়ে গেছি। দেখি এখন এইটার ম্যাথটার কি অবস্থা, এটার ম্যাথের কি অবস্থা সেটা এখন একটু দেখা দরকার। পিডিএফটা ওপেন হইতে সময় নিচ্ছে, যাও। এখন এর পরে বলতেছে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন স্টিম পয়েন্ট অ্যান্ড আইস পয়েন্ট। এইটা এই প্রশ্ন কি আমরা পড়ছি কিনা বলেন? আমাদের ম্যাথের প্রথম ম্যাথটাই এটা, আমাদের ম্যাথের প্রথম ম্যাথটাই এটা। ওখানে কাজ করতেছিল কততে? হ্যালো, 27 আর 27 ডিগ্রি। 27 ডিগ্রি আর 7 127 ডিগ্রিতে 127। আমাদের আমাদের বইতে। এইটা এইখানে কত ডিগ্রি কত ডিগ্রি দিছে? এইখানে 0 আর 100। এইখানে দিছে স্টিম পয়েন্ট কত আমরা জানি না, 100 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস। সেন্টিগ্রেড। আর আইস পয়েন্ট কত? 0 ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস। তাহলে আমাদের বইতে যে ম্যাথটা আছে প্রথম ম্যাথ, সেটাই আসছে না এখানে বলতে গেলে? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে কি কমন পাইছি না আমরা আরেকটা? তাহলে এটার কি ফুল সেট কমন আসছে কিনা আগে সেটা বলতে হবে। জি স্যার। হুম, পুরোটাই কমন স্যার। তাহলে কয় সেট কমন আসলো? 2 সেট কমন। দুইটা কমন এক অধ্যায় থেকে। একটা অধ্যায়। তাহলে আপনারা আমাকে বলেন যে এই যে যেইটুকু আপনাদের পড়াইছি আমি এই পর্যন্ত, আমি তো এই পর্যন্ত শুধু হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স শেষ হয়েছে আমাদের, তাই না? তাহলে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স শেষ করছি আমরা। এর মধ্য থেকে আপনাকে যদি এখনই পরীক্ষা দিতে দেওয়া হয়, তাহলে কত মার্কের অ্যান্সার দিতে পারবেন আপনি বলেন? 40 মার্কের দিতে পারবেন না? হ্যাঁ স্যার, 40%। জি স্যার। তাহলে এখন বলেন, এক চ্যাপ্টার পড়েই যদি 40 দেওয়া যায়, তাহলে ফুলটা পড়ানোর পরে আপনারা কত মার্কের অ্যান্সার দিবেন সেটা আপনারা বলেন। ফুলটা যদি পড়াই তাহলে
ফুল অ্যান্সার দেওয়া উচিত কিনা? জি স্যার, চেষ্টা তো করবো স্যার। এখন এখন এইটুকু দেখার পরে কি মনে হয় যে এম এর প্রশ্ন কি খুব কঠিন আসে না সহজ আসে? এখন পর্যন্ত যে কোশ্চেন দেখাইলাম যতটুকু। স্যার এখানে গাইডলাইনের একটা বড় ভূমিকা আছে যেটা দেখা যাচ্ছে স্যার। আপনি যে গাইডলাইন দিচ্ছেন সেই অনুযায়ী হ্যাঁ আমাদের কমন পড়তেছে। তো আপনার জাস্ট এলোমেলো না পড়ে যেটুকু যেটুকু পড়াচ্ছি এইটুকুকে ভালোভাবে পড়তে হবে। এটা কি শুরু হলো এত বড়? আচ্ছা, এই যে আমাদের এইটা এইটা দেখেন এপ্রিল 2012-তে, এপ্রিল 2011-তে আসছে 127 আর 27 ডিগ্রি, আর এবার জাস্ট কি চেঞ্জ করে দিছে টেম্পারেচার। T1 দিছে 100 আর T2 দিছে 0। তাহলে পারা যাবে কিনা? জি স্যার। ওকে, এখন আসেন তৃতীয় সেটে যাব আমরা। তৃতীয় সেটে যাব তার আগে কথা হচ্ছে যে কত মিনিট আছে, আরো 5 মিনিট 5 আছে। মিনিট 35 সেকেন্ড। 5 মিনিট 35 সেকেন্ড এখনো আছে, সো আরো আলোচনা করা যাবে। তো কোশ্চেনটা আমরা এইবার কোশ্চেনে আবার যাই। তাহলে আমরা 40 মার্কের কমন পাইছি, কিন্তু এটা আমি বলতেছি না, আপনারা নিজেরাই বলতেছেন। এখন আসেন, এখন একটু আপনাদের কঠিন হবে যারা এই নতুন ব্যাচে ভর্তি হয়েছেন, কারণ আপনাদের এই অধ্যায়গুলোতে আমি এখনো যাই নাই। দেখেন 3 নাম্বার কোশ্চেনটা, ডিফাইন সিম্পল হারমোনিক মোশন SHM উইথ এক্সাম্পল, এটাতে 4 মার্ক দিছে। এখন আমার আগের ব্যাচে যারা ক্লাস করছেন, একজন বা দুজন আছেন এখানে, তারা একটু বলেন তো যে এইটা কত নাম্বার কোশ্চেন? শাহিন হোসেন বলেন তো। স্যার সরি, আমি একটু অন্য কথা বলতেছিলাম। কি? আচ্ছা, ডিফাইন সিম্পল হারমোনিক মোশন উইথ এক্সাম্পল, এটা কত নাম্বার কোশ্চেন আপনি বলেন? আমাদের বইয়ের এই কত যে নাম্বার ওয়েভ অ্যান্ড কোশ্চেন? অসিলেশনের, হুম, তো সিম্পল ওয়েভ অ্যান্ড হারমোনিক। অসিলেশন হ্যাঁ, অধ্যায় ওয়েভ অ্যান্ড 1 অসিলেশন নম্বরই তো। অধ্যায়, ওয়েভ অ্যান্ড আচ্ছা অসিলেশন অধ্যায়ে চলে যান সবাই। ওয়েভ অ্যান্ড অসিলেশন চ্যাপ্টারে গেলে এটা ওয়েভ অ্যান্ড অসিলেশন অধ্যায়ের প্রথম কোশ্চেন। 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর। ওয়েভ অ্যান্ড অসিলেশনে গেলে আপনি ওয়েভ অ্যান্ড অসিলেশনের প্রথম কোশ্চেন পাবেন এটা। দেখি আমরা ওয়েভ অ্যান্ড অসিলেশনে চলে যাই। পেজ 86। পেজ 86, অপটিক্সে চলে গেছি। আচ্ছা, পেজ 86-তে এটা আছে, তাই না? আচ্ছা, পেজ 86 কই? 104-এ আছি আমরা। এই তো চলে আসছেন। সিম্পল হারমোনিক মোশন আর এই যে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, এই যে হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন, এই যে সংজ্ঞাটা, এইটাই আসছে। কথা কি বুঝতেছেন? জি স্যার। এবং এখানে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল চাইছে। আমি এটা পড়ানোর সময় সবসময় এক্সাম্পল দেই, যে পেন্ডুলাম একটা সিম্পল হারমোনিক মোশন। তারপরে সিম্পল হারমোনিক মোশন কি, একটা স্প্রিং যদি একটা স্প্রিং এ পাথর ঝুলিয়ে যদি দোল দেওয়া হয়, সেটা একটা সিম্পল হারমোনিক মোশন। একটা দোল না, একটা সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনের অসংখ্য উদাহরণ আছে, একটা এক্সাম্পল দিতে বলছে, সো এক্সাম্পল আপনি দিতেই পারবেন। যখন আমি এই চ্যাপ্টারটা পড়াবো তখন আপনার কাছে এই এক্সাম্পল দেওয়া কোনো ব্যাপারই হবে না। তাহলে আরেকটা 4 মার্কের কোশ্চেন আপনার কমন পড়ছে, খেয়াল করছেন আপনারা? জি। ওকে, তাহলে আমাদের এই 4 মার্কও কমন। এরপরে বলেন কি বলতেছে, অবটেইন এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, হেন্স ফাইন্ড ইটস সলিউশন। কত মার্ক দিছে এটা? 12। আচ্ছা, এইটা কত নাম্বার কোশ্চেন সেটা বলেন, কেউ একজন বলেন। আপনারা বলেন এর জায়গায় আমাদের বই কত নম্বর প্রশ্ন এটা? এর পরের কোশ্চেনটাই এটা, এই যে দেখেন কি বলা হয়েছে এটা। না, এইটা না, ঠিক এর পরেরটা, এই যে এটা দেখেন তো, এটা কি হয়ে গেল? কত নাম্বার কোশ্চেন কেউ একজন বলতে হবে।
ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে এটা কোশ্চেন 2 দুই দেখেন নম্বর। 1 নম্বরের সাথে 2 নম্বর কোশ্চেন যুক্ত করে দিছে। ড্রাইভ অ্যান্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন এন্ড সলভ ইট টু গেট দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অর দ্য সলিউশন, এটাকে বলে সলিউশন। এইটাই একেবারে হুবহু এই কোশ্চেনটাই ওখানে দিয়ে দিছে। দেখেন এইটাই কিন্তু এটা, হ্যাঁ, সলভ ইট বলছে, আর এখানে কি বলছে, এটাকে এই যে এখানে বলতেছে ফাইন্ড ইট সলিউশন। তাহলে একই কথাকে একটু ভিন্ন ভাবে বলা হয়েছে, এটা তো বোঝেন আপনারা নাকি? হ্যালো, হ্যাঁ একটু স্যার। ঘুরাইলে। হ্যাঁ, ওখানে আমরা আমরা কি বলছি, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড মানে ফাইন্ড ইট সলিউশন, আর এখানে বলছে সলভ ইট, একই কথা। তাহলে আমরা এইটা ফুল কমন আসা একটা কোশ্চেন, এবং এইটার একটা অঙ্ক দিছে। এই অঙ্কটা আমাদের, যদি আপনি এই চ্যাপ্টারটা যখন আমি করাবো তখন এই অঙ্কটা একেবারে সিম্পল একটা অঙ্ক। সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দেওয়া আছে এত, এবং ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে এত, ফাইন্ড দ্য পিরিয়ড টাইম অ্যান্ড অ্যামপ্লিটিউড। এটা একেবারে সিম্পল একটা কোশ্চেন। এই যে এই সিম্পল হারমোনিক মোশন যখন করাবো তার যে ফর্মুলাগুলো করানো হবে সেই ফর্মুলার মধ্যেই এটা আছে, বোঝা গেছে? তো জি স্যার। এইটাও 20 মার্কেরই আপনি কমন পাবেন বলতে গেলে। এরপরে দেখেন ডিফাইন দ্য পার্টিকেল ভেলোসিটি অ্যান্ড ওয়েভ ভেলোসিটি, এটা 4 মার্কের জন্য দিছে। এটা আমাদের এই গাইড বইয়ে নাই, কিন্তু আপনাদের যদি যাদের কাছে কোশ্চেন সলিউশন বইটা আছে, কোশ্চেন সলিউশনের মধ্যে এই সংজ্ঞাটা আছে, 4 মার্কের একটা সংজ্ঞা। তো কোশ্চেন সলিউশন তো আমি অবশ্যই করাবো এখানে, যেটুকু এই বইয়ের বাইরে যেটুকু লাগবে আপনার কোশ্চেন সলিউশনের বইতে পাবেন। তো এরপরে বলা হচ্ছে কি, দেখেন এখানে বলা হয়েছে show that the energy density of plane progressive wave is এত। এই যে E equal to এইটা জাস্ট এইটুকু মনে রাখেন, the symbol have their usual meaning। এই কোশ্চেনটা আমাদের বইয়ের কত নাম্বার কোশ্চেন, কেউ একজন বলতে হবে? আচ্ছা, আপনারা সবাই দ্রুত চলে আসেন, আমাদের এই সেশন শেষ হয়ে গেছে প্রায়, হ্যাঁ শেষ হয়ে গেছে। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম, তো এই যে ডিফাইন পার্টিকেল ভেলোসিটি এন্ড ওয়েভ ভেলোসিটি আমাদের কোশ্চেন সলিউশন গাইড বইটার মধ্যে আছে। এটা আপনারা খুঁজে দেখবেন যে এটা আপনার কোশ্চেন সলিউশন যে গাইড বইটা আছে এটার মধ্যে আছে। এখন দেখেন 12 মার্কের যে কোশ্চেনটা, 12 মার্কের যে কোশ্চেনটা সেটা আমাদের এই গাইড বইতেই আছে। এই গাইড বইয়ের কত নাম্বার পেজে আছে কেউ একজন বলেন? শাহিন হোসেন, আপনার যেহেতু পড়া আপনার বলার উচিত, কততে আছে এটা? 4-5-এর আশেপাশে। আপনি বই নেই কাছে? হ্যাঁ স্যার, 6 নাম্বার 6 নাম্বার পাই কোশ্চেন, স্কয়ার। 6 নাম্বার কোশ্চেন। তো আমাদের বইয়ের 6 নাম্বার কোশ্চেনে সবাই চলে যান, এবং আমি পিডিএফ এ নিয়ে যাই এখানে। 6 নাম্বার কোশ্চেনে গিয়ে আমরা এটা পেয়ে যাব। দেখেন তাহলে এই হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। দেখেন এই যে এখানে show that the energy density for the plane progressive wave E equal to এইটা। কথা কি বোঝা যায়? 2 পাই স্কয়ার রো a স্কয়ার n স্কয়ার। এটা কি মিলছে কোশ্চেনে? হ্যালো, এই পেয়েছি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেন 6 এ এই যে এটা আছে 12। তাহলে আমাদের গাইড বইয়ের সাথে হুবহু মিলছে। স্যার কোশ্চেন সলিউশন যেটা এটা কোশ্চেন কি আমাদের ঠিক আছে? কোশ্চেন সলিউশনে আছে এইটা। আগে এই গাইডটা শেষ করেন। এই গাইডের জাস্ট
এই 4 মার্কের কোশ্চেনটা জাস্ট কোশ্চেন সলিউশনে আছে। যাই হোক, আমি এটা যখন করাবো তখন এই কোশ্চেন মানে সংজ্ঞাগুলো আমি পড়াই দিব। হ্যাঁ, এটা আমি এমনিতে ঠিক পড়াই আছে। দিব। এরপরে দেখেন আপনাকে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে বলছে কি দেখেন, দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেওয়া আছে অফ এ সিম্পল হারমোনিক মোশন। এই যে এইটা y ইকুয়াল টু এত দেওয়া আছে, আমাকে কি কি বের করতে বলছে? অ্যামপ্লিটিউড, ওয়েভ ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড, এই জিনিসগুলোকে বের করতে বলছে। এই অঙ্কটা কত নম্বরে আছে কেউ একজন বলেন? যারা এই অধ্যায়টা এর আগে করছেন তারা অবশ্যই এই অঙ্কটা জানেন যে কত নম্বরে আছে। এই বইতে 7 নম্বর। 7 নাম্বার অঙ্ক হিসাবে আছে না? আমাদের পিডিএফটা লোড হোক। হ্যাঁ, এসে তো 7 নাম্বারে আমাদের এইটা আছে। ম্যাথের 7 নাম্বারে, কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলিউশনের 7 নাম্বারে চলে যান সবাই। ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলিউশনের 7 নাম্বার। তো এই ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলিউশনে চলে আসছি। 1 2 হচ্ছে, তাহলে আপনারা এইটুকু তো বুঝতেছেন যে যেটা আসতেছে ফুল সেট ধরেই আসতেছে। এবং এই পর্যন্ত কয়টা সেট কমন পেলাম আমরা? হ্যালো, কয়টা সেট কমন পাইছি? সবগুলো কমন। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা এখন কি আমি বানাই নিয়ে আসছি যে আপনাদের দেখাবো, এই জন্য বানাই নিয়ে আসছি নিজে হাতে, নাকি? না, বই আছে। না না না, আমি বলতেছি সেটা না, যে এই যে বুয়েটের স্যাররা যে প্রশ্নটা বানাইছে এটা তো আর আমি নিজে হাতে বানাই নিয়ে আসিনি যে আমার বইয়ের সাথে হুবহু মিলাই দিব, আপনাদের দেখাই দিব, এরকম এরকম কোনো টার্গেট নিয়ে কি আমি বানাইছি কোশ্চেনটা, নাকি স্যাররাই কোশ্চেনটা দিছে? এএমআই এর পরীক্ষায় কোশ্চেন, হ্যাঁ এএমআই এর পরীক্ষায় কোশ্চেনটা আসছে। সো পরীক্ষার কোশ্চেন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন বিষয়টা হলো যে এএমআই এর পরীক্ষার কোশ্চেনে যে কমন আসে না, এই যে মিথ্যা প্রোপাগান্ডা, এর থেকে বড় মানে ভোগাস কথা আমার তো মনে হয় যে হইতে পারে না। আসলে এর চেয়ে বড় ভোগাস কথা হইতেই পারে না। কত নাম্বার কোশ্চেন যেন বললেন আপনারা? 7 নাম্বার কোশ্চেন, তাই না? এই যে আমাদের 7 নাম্বার কোশ্চেন, দেখেন তো। 7 নাম্বার স্যার, এখানে 92 পৃষ্ঠা। কি ব্যাপার, দৌড়াচ্ছে কেন? একটা মাউস নিতে হবে। তার পিডিএফটা অন্য কোনো মাইক্রোসফট এজ অথবা অন্য কিছুতে ওপেন করেন। সেটাই দরকার ছিল। যাক, আজকে ওপেন করতে গেলে সময় বেশি ক্ষেপণ হবে। হ্যাঁ, দেখি ওইটাই করতে হবে আমার। পিডিএফটাকে অন্য কিছুতে ওপেন করে দেখাতে হবে। আসলে এত ধাক্কাধাক্কি করে তো সম্ভব না। তো আমাদের কোশ্চেন হচ্ছে 7 নাম্বার কোশ্চেনটা, যদি কোশ্চেন নাম্বার 7 আমরা নিয়ে দাঁড় করাইতে পারতেছি না, দৌড়াইতেছি শুধু। 100 পেজ হলো এই যে এটা, বিরক্তি করতে আসলে। আচ্ছা দেখি অন্য কোনো ভাবে, হ্যাঁ এই ওয়েতে যেতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, এই যে 7, হ্যাঁ এইভাবে গেলে সমস্যা নেই। এবার দেখেন তাহলে আমাদের এই কোশ্চেনটাকে একেবারে হুবহু এই কোশ্চেনটাই জাস্ট ডিজিট ভিন্ন দিছে। খেয়াল করেন, এই যে y ইকুয়াল টু a sin ওমেগা t এরকম একটা মান দেওয়া থাকবে, আর ক্যালকুলেট দ্য ওয়েভ ভেলোসিটি, ওয়েভ লেন্থ, তারপর টাইম পিরিয়ড, ভিন্ন ভিন্ন জিনিস বের করতে বলবে। এই যে অ্যামপ্লিটিউড, ওয়েভ লেন্থ, ভেলোসিটি, এগুলো বের করতে বলবে। আর এইগুলো বের করতে পারলে সবগুলোই বের করা যাবে। কথা কি বোঝা যায়? হ্যালো, এটা কত পৃষ্ঠা? এটা আমাদের হলো 104 পেজ। 104 নাম্বার পৃষ্ঠায়। 104 নাম্বার পৃষ্ঠায় দেখেন আমাদের এই যে কোশ্চেন 7-এ আপনাকে এই কোশ্চেনটা দেওয়া আছে। তো এটা আমাদের কমন কোশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের এই সেটটাও কমন আসছে, এবং আমাদের বলতে গেলে 4টা সেট কমন আসছে আমাদের, একেবারে হুবহু দেখতেছি এই পর্যন্ত আর কি। 4টা সেট দেখছি, 4টা সেট দেখছি, 4টা সেটই আমাদের বই থেকে কমন আসছে। এবার আসেন এর পরের সেটে আমরা যাই।
এর পরের সেট কি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। আজকে আমরা যেটা শুরু করব ইলেকট্রিসিটি থেকে, এই যে এটা আসছে ইলেকট্রিসিটি থেকে কি আসছে দেখেন তো, প্রথমেই বলছে ডিফাইন ইলেকট্রিক পোটেনশিয়াল। কোশ্চেনটা আছে শাহিন হোসেন, দেখেন তো শাহিন ভাই একটু বলেন তো কত নাম্বার স্যার পেজে, এটা কত নাম্বার পেজে আছে? এটা আমাদের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের চ্যাপ্টারে চলে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের চ্যাপ্টারে, হ্যাঁ হ্যাঁ আরেকটু উপরে, এই যে ইলেকট্রিসিটি অ্যান্ড 47 পেজ 4 নাম্বার কোশ্চেন। 47 পেজ 4 নাম্বার কোশ্চেন, এই যে এটাও আসছে। আচ্ছা, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের চ্যাপ্টারে যদি আমরা যাই, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের চ্যাপ্টারে এই যে এটাই বোধহয় না, 1 2 সরি স্যার, ইলেকট্রিক ফিল্ড চাইছে না নাকি ফ্লাক্স? ইলেকট্রিক ফিল্ড, দেখি কোশ্চেনটা আবার আমরা একটু যাই দেখে আসি। আমাদের বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, তার মানে দুইটা কোশ্চেন। আমি যে একটু আগে যেটা দেখাইলাম এটাও আসছে এবং এর উপরেরটাও আসছে। তো এইটা আমরা আগে একটু দেখে যাই এখান থেকে। কোশ্চেন 1 আছে একটা, কোশ্চেন 1 আমাদের এখানে দুইটা ছোট ছোট কোশ্চেনকে জোড়া দিয়ে দিছে। তো কোশ্চেন 1 একটা, এই যে এখানে কোশ্চেন 1 এ, আরেকটা কোশ্চেন 12। হ্যাঁ কোশ্চেন 1 এ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এইটা এই যে এখান থেকে এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড। আজকে আমরা পড়তাম এবং পড়বো অবশ্যই ইনশাআল্লাহ। আগে আমরা কোশ্চেনটা ভালো করে দেখি, তাতে আমাদের একটা কনফিডেন্স আসবে। আমি এটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা যা পড়ছি তা থেকে যে কমন আসবে এই কনফিডেন্সটা আপনাদের গ্রো হবে। হ্যাঁ, তাইলে আপনারা সাহস পাবেন, নাইলে ওই মানে মনের মধ্যে ভয় ভয়। আজকেও একজন ক্লাসে জিজ্ঞেস করলেন যে আসলে যা আসতেছে এইবার পরীক্ষায় তা কি কমন আসে? তো তার মানে আপনাদের একটা ভয় কাজ করে, এটা করা স্বাভাবিক। নতুন নতুন ভর্তি হয়েছেন, অনেকের কাছ থেকে নেগেটিভ শুনে 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 ভর্তি হয়েছেন। আপনারা যে ভর্তি হয়েছেন এটা একটা এই যে 12। বিরাট ব্যাপার। তার মানে আপনারা সাহস করছেন অলরেডি। এই যে ডিফাইন অ্যান্ড এক্সপ্লেইন ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন ইলেকট্রিক ফিল্ড। সো এই হচ্ছে ডেফিনেশনটা, এই যে এখান থেকে এইটুকু। তাহলে ওই 1 নাম্বার কোশ্চেনের ওই প্রথম 2 লাইন আর এই যে 12 নম্বর কোশ্চেনের এই প্রথম 2 লাইন যদি আপনি লেখেন, তাহলে আপনি এখানে এই যে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝছেন সবাই না বুঝেন নাই? হ্যালো, কথা বলতে হবে, বাকিটাও একটু কথা বলেন। 4 মার্কেটটা হয়ে গেছে, ডিফাইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। এইবার কি বলতেছে দেখেন, স্টেট গাউস থিওরাম অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তো গাউসের থিওরি বিবৃত করতে বলছে। ইউজিং দিস থিওরাম ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ইনফিনিটি লং স্ট্রেট ওয়্যার অফ লাইন চার্জ ডেন্সিটি ইজ ল্যামডা। তো এটাতে আবার 12 মার্ক দিছে। একটু এখন আমরা একটু কোশ্চেনটা আমাদের বইতে কত নম্বরে আছে সেটা একটু খুঁজি। হ্যাঁ, 5 এ আছে মনে হয় স্যার। কততে? এক্সপ্লেইন গসেস কততে আছে? মানে 47 পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 47 স্যার। 47। তো আমরা 53তে আছি, উপরের দিকে যাই। তো 47 নাম্বার পেজে, এটা মানে 8 নাম্বার কোশ্চেনটা স্পেয়ারের বলছে না, চার্জ না 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 না, লং লং ওয়্যারের কথা বল। আচ্ছা আমরা দেখি, এটা আগে হচ্ছে গাউসের থিওরিটাকে স্টেট করতে বলছে, সেইটা কোথায় আছে দেখেন। এই যে 5 নাম্বার কোশ্চেন দেখছেন, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন গাউস ল আসছে এটা। হ্যালো স্যার, এটা হচ্ছে এটার প্রথম অংশ হচ্ছে এটা, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন গাউস ল। এই যে এইটুকুর পরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 9 নাম্বারটা। কোশ্চেন কত? 9 কোশ্চেন 9 এ চলে যাই। এই যে 9 কি এটা কত নাম্বার? এইটা আসছে। হ্যাঁ কোশ্চেন 9, এই যে দেখেন ইউজিং গাউস ল। হ্যাঁ, এই যে লং রড ইনফিনিটি লং রড ইউনিফর্ম চার্জ ডেন্সিটি ল্যামডা। কোশ্চেনটাকে অন্যভাবে লিখছে, বাট এই একই কথা। দেখেন এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু ইনফিনিটি লাইন অফ চার্জ। ইনফিনিট লাইন অফ চার্জ মানে কি? ইনফিনিটি লং তারের কথা বলা হচ্ছে। তো এইটাই একবারে হুবহু এই কোশ্চেনটাই আসছে। তো এই কোশ্চেনটাকে একটু অন্যভাবে লিখছে, বাট এই যে দেখেন এই যে ইউজিং গাউস থিওরাম, এই থিওরিকে ইউজ করে ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ইনফিনিটি লং, ওখানে কি বলা আছে ইনফিনিটি লং লাইন অফ চার্জ না, ইনফিনিটি লং স্ট্রেট ওয়্যার অফ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। এই কোশ্চেনটাই ওইটা, জাস্ট কোশ্চেনটা বুঝতে পারলেই দেখেন এই যে এই জন্য আমি বলি যে হুবহু মুখস্থ করা যাবে না, একটু বুঝে শুনে পড়তে হবে। তো এখানে কি 4 আর 12 আসছে। এইবার দেখেন an infinity charge produce an electric field এত at a distance 2 cm, calculate the linear charge density। তার মানে এই যে যে সূত্রটা আপনি প্রতিপাদন করবেন, এই যে আমি একটু দেখাই, এই সূত্রের মধ্যে মান বসাই দিলেই অঙ্কটা এই সূত্রেরই অঙ্ক দিছে। এই যে ই এর মান আমরা এইখানে আমরা এই সূত্রটা প্রমাণ করলে ই এর মান কত পাবো, দেখেন আমরা ই এর মান পাবো আসলে কত, এই যে এটা প্রমাণ আসবে এইটুকু লিখতে হবে আপনাকে, এই যে এই পেজেও না আগের পেজেই শেষ, এই যে এখানে ই ইকুয়াল টু, এইটা হচ্ছে সূত্র আমাদের, ই ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। একেবারে হুবহু এই সূত্রটার মধ্যে আমরা যদি জাস্ট ই এর মান বসাই দিই, ই এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে আমাদের ই ইকুয়াল টু কি সূত্র, ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। দেখেন তো ই এর মান এবং আর এর মান যদি আমি এখানে বসাই দেই, 2 পাই এপসাইলন নট তো একটা কনস্ট্যান্ট, ল্যামডার মান বের হয়ে যাবে কিনা এখান থেকে, হ্যালো ইজি। তো এইটা ফুল সেট, তাহলে এখানে 20 মার্কসের ফুল সেট কমন। এইবার আসেন স্টেট অ্যান্ড এক্সপ্লেন বায়োট-স্যাভার্টস ল, এটা কি আছে কিনা আমাদের বইতে বলেন। আছে স্যার। স্টেট অ্যান্ড এক্সপ্লেন বায়োট-স্যাভার্টস ল। তো আমাদের গাইড বইয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের গাইড বইয়ে এটা আছে কত নাম্বার পেজে, ম্যাগনেটিজম। সো ম্যাগনেটিজমের প্রশ্নগুলো আছে ইলেকট্রিসিটির পরে গিয়ে আসছে হচ্ছে ম্যাগনেটিজম। দেখেন তো কত নাম্বার কোশ্চেন আপনাদের কাছে, যাদের কাছে হার্ড কপি বই আছে, ম্যাগনেটিজমের প্রথম কোশ্চেনই এটা, প্রথম বা দ্বিতীয় কোশ্চেন, ম্যাগনেটিজম চ্যাপ্টারের দ্বিতীয় কোশ্চেন সম্ভবত এটা। তো ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম থেকে আমি সবসময় শুরুর ক্লাসে বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 সেট করে আসবে। হ্যাঁ, দেখেন হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে কয় সেট আসছে স্যার 62 পেজ 23 নাম্বার ম্যাথ এটা। 62 পেজ, এই যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন বায়োট-স্যাভার্টস ল 23 নাম্বার কোশ্চেন। তাহলে আমাদের 23 নাম্বার বইয়ের 23 নাম্বার কোশ্চেনে আছে, এটা বোঝা যায়। হ্যাঁ স্যার, এটা ইম্পর্টেন্ট বলছিলেন আগে। তো এখন দেখেন আমাদের কোশ্চেনের হুবহু কোশ্চেন আসছে, এটা কত মার্ক দিছে, 4 মার্ক দিছে। এখন এরপরে কি দিছে দেখেন, ইফ এ straight metal wire of length L carrying a current I placed at right angle to a uniform magnetic field B, then show that sideway deflecting force on it is given by F equal to I L cross B। সবাই দেখছেন এটা? এখন আমাদের হ্যাঁ বই, স্যার, আমাদের 25 নাম্বার আমাদের ম্যাথ। বইয়ে, 65 পৃষ্ঠা, আমাদের বইয়ে চলে যাই, বইতে কত নাম্বার পেজে আছে, 65 পৃষ্ঠা স্যার, 25 নাম্বার ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে 23 নাম্বার ছিল, এরপরে 24-25-এ গিয়েই আমাদের এই কোশ্চেনটা আছে, এই যে এটা। তাহলে এই যে এই কোশ্চেনটাই আসছে, এই কোশ্চেনটা এই যে দেখছেন এখানে অক্টোবর 10-এ আসছে, মার্চ 4-এ, এপ্রিল 2-এ, এগুলোতে আসছিল। এবার অক্টোবর 24 এখানে অ্যাড হবে, তাই না, অক্টোবর 24-এও এটা আসছে। তো এই যে এটা F equal to IL cross B, মিলছে কথা, হ্যালো। তো আমাদের আরো একটা কোশ্চেন কমন, তাহলে এইটাতেও আমরা দেখতেছি যে এইটা এবং এইটা, তাহলে 12 আর 4 16 চলে আসছে। এরপরে এইটা দেখবেন আপনাদের কাছে এই যে যেই লেন্থ দেওয়া আছে, কারেন্টের মান দেওয়া আছে, পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড, এত নিউটন ফোর্স আছে, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয়েছে। তাহলে এখন আসেন কিভাবে অঙ্কটা করব। আমাদের এই যে সূত্র, এই যে এখানেই তো সূত্র দেওয়া আছে, সূত্র তো আর আমরা তৈরি করতে হচ্ছে না। তাহলে F equal to ILB,
তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, সো সাইন 90 ডিগ্রি না লিখলেও চলে। এখন সাইন 90 ডিগ্রি কোত্থেকে আসলো? এই যে এখানে ক্রস গুণ, আমরা জানি ক্রস গুণে সাইন থিটা আসে, যেহেতু এখানে বলাই আছে রাইট অ্যাঙ্গেলে অবস্থান করতেছে, পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রিতে আসছে, সো সাইন 90 ডিগ্রি 1 হয়ে গেল। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে দেখেন, এই যে এটা কিসের মান? হ্যালো, এফ এর মান। এটা কিসের মান? এত অ্যাম্পিয়ার, এটা বলেই দিছে কারেন্ট আই। আমাদের এই যে এখানে দেওয়া আছে এটা কিসের মান? লেন্থ এল। দেওয়া আছে কি কি? আই, আই এল এফ। বের করতে বলছে কি? বি, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে প্রকাশ করা হয়, সো এই বির মান বের করতে বলছে। তাহলে বি ইকুয়াল টু কি হবে? এফ বাই আই এল। পারা যাবে না? পারবেন না? বলেন দেখি। হ্যালো, বাকিরা একটু রেসপন্স করেন। এখানে 8-9 জন ক্লাসে উপস্থিত, কথা বলেন না কেন? তাইলে বলেন দেখি, সবাই বুঝতেছেন আমার কথা? আমি জাস্ট আজকে এইটা দেখাচ্ছি যাতে আপনাদের কনফিডেন্স গ্রো করে, কারণ কনফিডেন্স গ্রো না করলে আসলে এমআইতে আপনারা ভালো করতে পারবেন না। প্রথম শর্তই হচ্ছে আপনি কনফিডেন্টলি পরীক্ষার হলে যেতে হবে। কনফিডেন্টলি পরীক্ষার হলে গেলে মানে অবশ্যই ভালো করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা আরো 20 মার্কের কমন পাইছি এই পর্যন্ত। তাইলে কত মার্ক কমন পাইছেন আপনি বলেন তো? কয়টা সেট কমন পাইছেন এই পর্যন্ত? 5টা। এটা কি ঠিক বললেন? কত নাম্বার সেট চলে? 6 নাম্বার স্যার। 6 নাম্বার। 6টা কমন পাইছেন। তাহলে 6টা কমন পাইছেন মানে আপনি কত মার্কের কমন পাইছেন আমারে বলেন? 120। তাহলে আপনার লাগবে কত? 120 মার্ক কমন পেয়ে গেছি আমরা এখন পর্যন্ত। তো আমি মানে এখন 100 মার্ক লাগবে, অ্যান্সার পেয়ে গেছি অলরেডি কমন 120 মার্কের। তাহলে আমার কথা হচ্ছে যে আমি যাদেরকে পড়াইছি গত ব্যাচে আমার কাছে যারা পড়ছে, যদি আসলেই ঠিক মতো পড়ে থাকে তাহলে আপনারাই বলেন। এই যে শাহিন হোসেন আছেন একজন, যে আমার কাছে গত ব্যাচে ক্লাস করছে, উনি নেক্সট পরীক্ষায় অংশগ্রহণ করবে, 1 বছর পরে ওনার পরীক্ষা, তো সো নেক্সট ব্যাচে উনি পরীক্ষা দিবে। তাহলে শাহিন হোসেন বলেন, আপনার সাথে যারা পড়ছে আমার কাছে এবং এইবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের কত পাওয়া উচিত এখান থেকে? তার 100 তো 120 তো কমনই, অন্তত 90+ তো পাওয়া উচিত। তাহলে আপনার তো 90+ পাইলে তো আপনি এ প্লাস পাচ্ছেন, আর আপনার তো এসএসসির মতো এখানে নাম্বার দেখাচ্ছে না। এ প্লাস তো পাওয়া উচিত আমার স্টুডেন্টদের কাছ থেকে। আমি এটা তো এক্সপেক্ট করতে পারি যে তারা 100+ মার্ক মানে 100 অ্যান্সার করে আসবে, মানে 90+ পাবে। এইবার আসেন 7 নাম্বার সেটে, এখন বাদ দেই না, এটাও দেখি আমরা। তাহলে হোয়াট ইজ দ্য ইন্টারফারেন্স অফ লাইট, রাইট দ্য কন্ডিশন অফ ইন্টারফারেন্স। এইটা আসছে 4 মার্কের জন্য। কথা কি বুঝতেছেন? অপটিক্সের প্রথম কোশ্চেন, আমাদের বইয়ের প্রথম কোশ্চেন। এবং এই যে বি এবং সি, এই দুটো আছে কোশ্চেন সলিউশন গাইড বইয়ে, এই দুটাও আমাদের কোশ্চেন সলিউশনে আছে। তো আমি এইটাও আপনাদের কিন্তু করাবো আপনাদের এই ব্যাচে। আমি এই কোশ্চেন সলিউশনে যেটা গাইড বইয়ে নাই বাট কোশ্চেন সলিউশনে আছে, ওইটা আমি এখানে ব্যাচে করাই দিব। তো আপনারা এখন বলেন 140 মার্কের 140 মার্কই কমন আসছে আমার বলতে গেলে, বুঝাইতে পারছি আমি? জি স্যার। তো 140 মার্ক, এবং আমাদের এই বই থেকে 120+ কমন আসছে, জাস্ট এই যে ফিজিক্সের গাইড বই থেকে। আর কোশ্চেন সলিউশনটা যদি কেউ করে তাহলে তার 140 মার্কই কমন আসছে। তো এরপরে আর এখন আলাদা বই, আলাদা একটা আপনার বই নাকি? হ্যাঁ, কোশ্চেন সলিউশনটা আমার এখানে থাকার কথা। দাঁড়ান 1 মিনিট দেখাই দিই আমি আপনাদেরকে। না, আমার বুক সেলফে আছে, আমি 1 মিনিট বইটা আপনাদের দেখাই দিই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন সলিউশন গাইড বইটা। হ্যাঁ, আপনারা ফিজিক্সের একটা বই নিছেন, আমি সবাইকে প্রথমে একটা বই দেই, কারণ প্রথম কথা হচ্ছে যে আপনি জাস্ট গাইড বইটা যদি ফলো করেন,
তো গাইড বই ফলো করলে আপনি কত 100+ কমন পাচ্ছেন, কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে। এখন গাইড বই আর কোশ্চেন সলিউশনের মধ্যে পার্থক্য কি? আমাকে অনেক প্রশ্ন করে যে তাহলে কখন কোনটা পড়বো। বিষয়টা হচ্ছে আপনি এসএসসি পরীক্ষা দিয়ে আসছেন, এসএসসি পরীক্ষায় আপনি প্রথমে কি করতেন? মেন বই পড়তেন, পরে কি করতেন? পরীক্ষার আগে আপনি টেস্ট পেপার সলভ করতেন। টেস্ট পেপার কি? টেস্ট পেপার হচ্ছে কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আমাদের এই প্রিভিয়াস কোশ্চেন সলিউশন, কথা কি বোঝা যায়? এই জি স্যার। প্রিভিয়াস কোশ্চেন সলিউশন যেটা, এইটা হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক। তো এইটা আপনি কখন মানে কখন পড়া শুরু করবেন? যখন আপনার গাইড বই থেকে পড়া শেষ, তখন আপনি এই কোশ্চেন সলিউশন ধরবেন। কোশ্চেন সলিউশনে আমি একেবারে সাল ওয়াইজ এখানে 10টা কোশ্চেনকে সলভ করে দিছি, 10টা বা 12টা কোশ্চেন এখানে সলভ করা আছে। তো এখন আপনি মানে আমি এমনিতে বলতেছি, আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, এখানে যারা আছেন সবাই আমার অ্যাডমিটেড স্টুডেন্ট, সো আপনাদের কাছে বলা যায় সেটা হচ্ছে যে আমি অনেককে শুনছি, আমাকে আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করে, অনেকে আমাকে বলে, আমার স্টুডেন্টরাও ভর্তি হওয়ার আগে অনেকে জিজ্ঞেস করছে, স্যার আমরা অন্য অন্য জায়গায় শুনছি আপনার বইগুলো অনেক পুরনো, অনেক আগে লেখা, আপনি নতুন আপডেট করেননি, কথা কি বুঝছেন? তো আমার আমার বই আসলেই আগে লেখা, এটা আমি স্বীকার করি। আমি বলি যে আমার ফিজিক্স বইটা আমি 2000 মোস্ট প্রবাবলি 17তে লিখছি। কততে? 2000, আমি দেখি, আমি আবার বইয়ের সামনে সাল উল্লেখ করে রাখছি যে এত সালে। হ্যাঁ, আমি এটা 2017 সালে লিখছি। 22/1/2017 সালে এটা আমার পাবলিশ করা বই। তো 17 সালে লেখা বই, সেইখান থেকে আজকে 2025-এর কোশ্চেনে আপনি 124 মার্কের কোশ্চেন হুবহু কমন আসছে। তাহলে আপনি কি এইটা কি এটা বেটার, নাকি আমি প্রত্যেক বছর নতুন নতুন একটা করে বই লিখতাম, আর ওই প্রত্যেক বছর লিখতে যাই কিছু মানে এই বইয়ের কিছু ফটোকপি করতাম, ওই বইয়ের কিছু ফটোকপি করতাম, করে দিয়ে দিতাম, এটা ভালো হইতো, বা হাতে বিচ্ছিরি অবস্থায় কাটাছেড়া করে যেটা দিতাম? আপনি যে পদ্ধতিতে আগাচ্ছেন স্যার এটাই ঠিক স্যার। তো একটা বিষয়টা করেছেন সেটাই চলছে মানে বিষয়টা আজকের যুগে। বিষয়টা হচ্ছে আমি সবসময় বলি, আমি বই লেখার সময় দুইটা জিনিস মাথায় রাখছি। এই একটা বই আমি যখন লিখছি, তখন আমি একটা বই কিন্তু লেখার সময় আমাকে অনেক স্টুডেন্ট ব্লেম করে অনেক সময়, যে স্যার আপনার ওই একটা বই লেখার পরে আরেকটা বই অনেকদিন পরে দিচ্ছেন, আমাদেরকে মাঝে বই দিতে পারেননি। আমি বই আসলেই দিতে পারিনি। এ পার্টের বই কমপ্লিট করতে আমি সময় নিচ্ছি অনেকদিন। আমি এ পার্টের সবগুলো বই কমপ্লিট করছি, বি পার্টের 4-5টা হয়ে গেছে অলরেডি। কিন্তু আমি যদি চাইতাম, আমি এতদিনে সব এ পার্ট বি পার্ট শেষ করে ফেলতে পারতাম বই। কারণ অন্যরা যেভাবে করে, যে হাতে লেখে বা 2-3টা বইয়ের, আপনারা অভ্যস্ত, আমি এটা না বলি, যেটা নাম না বলে বলতেছি সেহেতু বলা যায়, অনেকে যেটা করে, যারা আমার নামে ব্লেম দেয় যে ওনার বইটা অনেকদিন আগে লেখা, তাদের আমি অনেক সময় দেখছি যে 2-3টা বই থেকে, মানে বাজারের থেকে বই কিনছে, ওই বই থেকে পেজগুলো ফটোকপি করে দিচ্ছে। আমার কথা কি মিলে আপনাদের সাথে? যারা একটু পুরনো, দু এক, মানে আমার এখানে আসার আগে 2-1 জায়গায় গেছেন বা কারোর সাথে যোগাযোগ করছেন, বই সংগ্রহ করছেন, তারা এটা রিলেট করতে পারবেন যে বইগুলো হচ্ছে 2-3টা বই থেকে ফটোকপি করা। তাহলে এটা দুইটা দুইটা অপরাধ। এটা 1 নাম্বার অপরাধ হচ্ছে আমি স্টুডেন্টদেরকে ফাঁকি দিচ্ছি। আমি তো আমার বই দিচ্ছি না, আমি অন্য অন্য বই রাইটারদের বইয়ের ফটোকপি দিচ্ছি। তাহলে কেন আমি তাদের কাছ থেকে টাকা নিব? সে তো নীলক্ষেত থেকে ওই বইটা কিনতেই পারে। 1 আর 2 নাম্বার, যেটা সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি, সেটা হচ্ছে যে এটা কপিরাইট আইনে একটা বিরাট অপরাধ। হ্যাঁ, এইটাকে লেখকের ভাষায়, মানে লেখকের ভাষায় বলা হয় চর্যবৃত্ত। হ্যাঁ, যে একেবারে মানে এর একটা ভালো বাংলা আছে, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, কিন্তু এইটা একজন লেখক হিসাবে আমি আসলে চিন্তা করি, সেটা হচ্ছে আমি যখন বইটা লিখতেছি তখন আমি একজন বইয়ের রাইটার। তো আমি বইয়ের রাইটার হিসাবে একটা মানে চুরি কাজ করতে পারি না, অন্যের রাইটারের বইয়ের হুবহু ছাপাই দিতে পারি না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বই লিখি তখন স্বতন্ত্রতা বজায় রেখে ওইভাবে চিন্তা করি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আপনারা আর কিছু না পান, আমার বইয়ের এই কোয়ালিটিটা পাবেন, দেখবেন যে বইটা পড়তে গেলে আপনার বিরক্ত আসবে না। কেন? আমি ওই জায়গায় চিন্তা করছি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কোন ভাবে সাজানো বইটাকে পছন্দ করতাম।
আমি ওইভাবে সাজানোর চেষ্টা করি। সো আমি বই লেখার সময় রাইটারের পজিশন থেকে না চিন্তা করে স্টুডেন্টের পজিশন থেকে চিন্তা করি যে এই বইটা কিভাবে সাজাইলে স্টুডেন্টের জন্য বেটার মনে হবে, স্টুডেন্ট পড়তে গিয়ে কমফোর্ট ফিল করবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আমি বই লিখছি। তো আমার কথা হচ্ছে আমি এইটাকেই সাকসেস মনে করি যে আমার 17 সালে লেখা বই 25 সালেও 120 মার্কের কমন দিতে পারতেছে। এবং শাহিন হোসেন আপনি 2-3টা সালের কোশ্চেন অলরেডি মিলাই দেখছেন হয়তো, বা আমাকে আপনি একদিন জানাইছিলেন। এই যে রিসেন্ট আরেকটা পরীক্ষা যেটা 23 সালের পরীক্ষাগুলো যেটা হচ্ছে, 23-এর প্রশ্ন 24-এর প্রশ্ন, আপনারা এটা তো 25-এ পরীক্ষা হইলো, 23-এ এবং 24-এ যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন মিলাইলেও দেখবেন যে 100+ কমন আছে। কথা কি বুঝছেন? তো এটা গেল আমাদের বই থেকে কমন আসতেছে। এখন আপনার বারেও কমন আসবে ইনশাল্লাহ, আমি আশা করি, এবং এটা হবে ইনশাল্লাহ। আপনাদের যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে কনফিডেন্টলি আমাদের সাথে শুধু ক্লাসগুলো করে যাওয়া এবং বুঝে শুনে করা। দেখেন এই কোশ্চেনগুলা একই কোশ্চেন একটু ঘুরাই দিচ্ছে। হ্যাঁ, আমার এখনো মনে আছে ক্লাস 8-এর পরীক্ষা ইংলিশ পরীক্ষা দিয়ে বের হয়েছি। তো আমার এক ফ্রেন্ড খুব রেগে টেগে বের হয়েছি, সিলেবাসের বাইরে প্রশ্ন আসে। আমি বলি কি হয়েছে, সিলেবাসের বাইরে তো কোনো প্রশ্ন আসে নাই। তাহলে সিলেবাসে ছিল ম্যারেজ সিরিমনির উপরে লেটার লেখার কথা, কিন্তু পরীক্ষায় আসছে ওয়েডিং সিরিমনির উপরে লেটার লেখার কথা। এটা কেমনে লিখবো আমি, আমার তো কমন পড়েনি। ওয়েডিং সিরিমনি যে ম্যারেজ সিরিমনি, এই জিনিসটুকু যদি না বুঝে পড়েন তাহলে বিপদ। আপনাদের বুঝতে হবে যে একটা কোশ্চেনকেই একটু ঘুরায় বলতে পারে। যেমন এই জায়গায় আমরা দেখলাম যে এই যে ইলেকট্রিসিটির যে প্রশ্নটা আসছে ওইখানে আমাদের ছিল ইনফিনিটি লং রড অফ চার্জ, আর এখানে কি লিখছে রড অফ চার্জের জায়গায় ইনফিনিটি লং স্ট্রেট ওয়্যার। মানে ওখানে আমি বলছে ওই কোশ্চেনটাও কোনো একটা সালে আসা কোশ্চেন, সেখানে বলছিল অসীম দৈর্ঘ্যের একটা চার্জিত রড। এখন চার্জিত রড যা চার্জিত তারও তো একই জিনিস, তারকে রড বলা যায় না? রডের মতোই তো, রড আর তার একই শেপের। তো দুইজনের অ্যান্সার সেম হবে, এবং এই জিনিসটুকু বুঝে শুনে পড়তে হবে। আর আশা করি এইটুকু বোঝার মতো অ্যাবিলিটি আপনাদের সবারই আছে, কারণ এখানে কোনো খারাপ স্টুডেন্ট ভর্তি হইতেই পারে না। যার 3.9 সিজিপিএ ডিপ্লোমাতে সে তো ভর্তি হইতে পারে না। তো এখানে আপনারা যারা আসছেন সবাই মেধাবী, শুধু এএমআইতে এসে তাহলে মেধাবীগুলা ফেল করে কেন, এটা একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে এএমআইতে ভর্তি হয়ে বিভিন্ন জনের কথা শুনে এই মেধাবী মানুষগুলাই মানে ব্রেন এলোমেলো হয়ে যায়। কথা কি বুঝছেন? তো অনেক লম্বা কথা বলে ফেলছি, যা বলছি আর যা দেখাইছি এইটুকু দেখে যদি আপনাদের কনফিডেন্স আসে সেটাই আমার সাকসেস। যে আপনারা যা পড়তেছেন, যেই ট্র্যাকে আছেন সেই ট্র্যাকটা ফলো করে যান, ইনশাল্লাহ মানে A+ মার্কের কমন আসবে। এখন এইটা আপনার, বাকিটুকু আপনার দায়িত্ব যে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। এবং আজকে আমাকে একজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে জানাচ্ছে যে স্যার কমন তো সবই আসছে কিন্তু লিখতে পারিনি। এখন এই বাকি দায়িত্বটা তো আপনার নিতে হবে। এখন আসেন, আজকে লম্বা কথা অনেক বলছি, এখন আপনাদের একটা কাজ দিব। সেই কাজটা কি? আমি আপনাদের বলছিলাম যে আপনাদের একটা পরীক্ষার প্রশ্ন বানাই দিব আমি, সেই পরীক্ষার প্রশ্নের উপর আপনাদের পরীক্ষা দিতে হবে, মনে আছে? জি স্যার। আচ্ছা, জি সেই জায়গায় আমি একটু ফাঁকিবাজি করব, বা ফাঁকিবাজি বলেন আর যাই বলেন, আমি এটা করব। সেটা হচ্ছে যে আমি আর কোশ্চেন বানাবো না। এই যে 2025 সালের যে কোশ্চেনটা আসছে, খেয়াল করেন, এই যে অক্টোবর 2024-এর প্রথম 2টা কোশ্চেনই মনে করেন সেই কোশ্চেন। কথা কি বুঝছেন? জি স্যার। এই 2টা কোশ্চেনের অ্যান্সার আপনারা আমাকে লিখে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, বা এই যে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে পাঠাবেন। এই 2টা কোশ্চেনের অ্যান্সার আমি চাই। এই 2টা কোশ্চেন নিয়ে হচ্ছে আপনাদের পরীক্ষার কোশ্চেন। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স তো স্যার, আমি এই প্রশ্নটা কি আমরা অনলাইনে পাবো স্যার? আমি আমি আজকে আপনাদের একটা গ্রুপ লিংক দিছি, আপনারা দেখেন, সবার কাছে গ্রুপ লিংক জি স্যার, পৌঁছেছে। পেয়ে গেছি স্যার। ওই গ্রুপে এটা আপলোড করা থাকবে, এই কোশ্চেনটা অবশ্যই, ঠিক আপলোড আছে, করা আমি থাকবে। দেখে এটা করে রাখবো। ওকে, এবং আচ্ছা ভাই, বলেন। ওখানে আপনার ওই যে ভিডিও কি আপনার আপলোড করবেন? হ্যাঁ, যে ভিডিওগুলো, ক্লাসের যে যেগুলো ভিডিও প্লাস আপনাদের যত পরীক্ষা নিব সেই পরীক্ষার কোশ্চেন এইগুলা সব ওখানে আপলোড হবে।
বুঝতে পারছেন? জি জি। গ্রুপ লিংক তো আমি পাঠাইছি, আপনি পান নাই এখনো? পেয়ে গেছি স্যার। আচ্ছা, একজন পায় নাই বলতেছে, দেখি পাঠানোর কথা, তারপর আমি দেখি এখনই পাঠিয়ে দিচ্ছি। গ্রুপ লিংকের একটা টেক্সট একটা মেসেজ যাবে, ওইটার মধ্যে দেখবেন যে 4টা গ্রুপের, আর যার যেইটা আছে, অনেকের হয়তো বা কোনো সাবজেক্ট নাই, সেটা সেটা বাদ দিয়ে বাকি সাবজেক্ট যেগুলোতে আছেন আপনি, যেগুলোতে আপনার ক্লাস করতে হবে, সেই গ্রুপগুলোতে অ্যাড হন। আমরা আজকেই সবাইকে অ্যাড করে দেব, আর আজকেই এই যে আজকের ক্লাস পর্যন্ত সব ওখানে আপলোড করা থাকবে। আচ্ছা, আমরা খুব দ্রুত আজকে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের অল্প কিছু কোশ্চেন পড়বো আর কি। হ্যাঁ,